হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রেডিক্যাল লার্নিং। আজকে আমরা স্টার্ট করব তোমাদের দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ বাই সিস্টার নিবেদিতার তার 4 নম্বর পার্ট। এর আগের 3 নম্বর পার্টটা তোমাদের অলরেডি ভিডিও আমরা করে নিয়েছি এবং সেটা তোমরা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে তোমরা পারলে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। কারণ প্রত্যেকটা পার্ট আমরা কি বলেছি যে একটার সাথে একটা রিলেটেড, এবং প্রত্যেকটা পার্টের শেষে আমরা কি করছি যে তার সম্বন্ধে যে সমস্ত এমসিকিউ আসার সম্ভাবনা রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি। আজকে আমরা একদম আস্তে আস্তে প্রায় টেক্সটের একদম শেষ দিকে চলে এসেছি এবং আর একটা ভিডিওর মাধ্যমে কিন্তু এই তোমাদের যেটা সবথেকে কঠিন মনে হয় সেটা কিন্তু যে গল্পর ইয়েটা অটোবায়োগ্রাফি যেটা, সেটা হচ্ছে তোমার দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ বাই সিস্টার নিবেদিতা। এটা কিন্তু আমাদের কমপ্লিট হবে, ঠিক আছে। এটা কিন্তু তোমার একটা এক্সাক্ট অর্থাৎ একটা শর্ট পার্ট কোথা থেকে নেওয়া হয়েছে, দ্য মাস্টার অ্যাজ আই শ হিম, একটা গোটা একটা নোবেল থেকে, সেখান থেকে কিন্তু অটোবায়োগ্রাফি থেকে তারই একটা পার্ট। তো চলো আমরা আজকে এটা নিয়ে আলোচনা করি, ঠিক আছে। দেখো কি রয়েছে। দেখো কি বলছে, এর আগে তো আমরা পড়ে এলাম, ঠিক আছে, যে কিভাবে স্বামী বিবেকানন্দ তাদের তার একটা ভয় ছিল যে সিস্টার নিবেদিতা এই যে মাদার অফ ইন্ডিয়ার যে ডেফিনাইট কি বলবো স্কিম অফ ওয়ারশিপ এবং এই যে হাইয়েস্ট বেদান্তিক থিওরি অফ ব্রহ্ম, এটার মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারবে কি পারবে না, ডিউ টু হার ইন্টেলেকচুয়াল এবিলিটি। এবার তাকে এরপরে আমরা দেখব যে এবার তিনি কি বলছেন, অর্থাৎ স্বামীজি কি বলছেন। বলছে, হাউ আই ইউজ টু হেট কালী। বলে, জানিস আমি কেমন কালীকে কেমন হেট করতাম, অর্থাৎ আমি কতটা ঘৃণা করতাম। হি সেড, অ্যান্ড অল হার ওয়েজ, এবং তার সাথে সাথে আমি তার সমস্ত পদ্ধতিকেও কিন্তু, তার সমস্ত পথকেও, কালী হার মানে হচ্ছে গডেস কালীর সমস্ত পথকে আমি ঘৃণা করতাম। দ্যাট ওয়াজ দিস গ্রাউন্ড অফ মাই 6 years ফাইট। ঠিক আছে, এটা আমি দীর্ঘ 6 বছর ধরে আমি এই জিনিসটা কি হচ্ছে আমি এটা করে আসছি, আমি মাকে গ্রহণ করব কি করব না, ঠিক আছে, এই যে ফাইট। দ্যাট উড নট অ্যাকসেপ্ট হার, যে আমি 6 বছর ধরে আমি নিজের সঙ্গে নিজের লড়াই করে আসছি, ঠিক আছে, যে আমি মাকে কোনো মতেই, তার মা এবং তার যে পথকে আমি কোনো মতেই গ্রহণ করব না। সেটা কে বলছেন? স্বামী বিবেকানন্দ বলছে। কিন্তু তারপরে কি হলো দেখো, বাট আই হ্যাড টু অ্যাকসেপ্ট হার অ্যাট লাস্ট, অর্থাৎ অবশেষে কিন্তু আমাকে কি হলো, মাকে আমাকে কিন্তু স্বীকার করতে হলো। কেন? দেখো কি বলছে, রামকৃষ্ণ পরমহংস ডেডিকেটেড মি টু হার, অর্থাৎ শ্রী রামকৃষ্ণ ঠাকুর, রামকৃষ্ণ পরমহংস কি করেছিলেন, তিনি আমাকে ডেডিকেটেড টু হার, আমাকে তিনি তার কাছে উৎসর্গ করেছিলেন। অর্থাৎ ডেডিকেটেড মানে কি? ডেডিকেটেড মানে আমরা বলতে পারি এখানে হচ্ছে স্যাক্রিফাইসড, অর্থাৎ উৎসর্গ করা, নিবেদন করা। অর্থাৎ শ্রী রামকৃষ্ণ পরমহংসের তাকে কার কাছে উৎসর্গ করেছিলেন? মা কালীর কাছে। কাকে? স্বামী বিবেকানন্দকে। And now I believe that, এবং আমি এটা বিশ্বাস করি এখন যে she guides me in every little thing I do, অর্থাৎ এখন বিসর্গ করার পর আমি এখন বিশ্বাস করি যে আমি যে সমস্ত ছোট্ট ছোট্ট যে সমস্ত কর্মকাণ্ড করি সেইগুলোতেও কিন্তু মা আমাকে কি করেন? পথ নির্দেশ করেন, আমাকে গাইড করেন। and does with me what she will, কিন্তু এবং তার যা ইচ্ছা হয় সেটা কি করেন তিনি আমার মাধ্যমে সেটা কিন্তু করিয়ে নেন। অর্থাৎ আমি যা করি সবই মায়ের ইচ্ছাতেই করি। yet I fought so long, তবুও কিন্তু আমি কত কি করেছি, মায়ের বিরুদ্ধে আমি কিন্তু একটা দোলাচলের মধ্যে ছিলাম, আমি একটা লড়াই করেছি যে আমি তাকে একসেপ্ট করব না। আই লাভ, কিন্তু অবশেষে কি হলো? আই লাভড হিম, আমি তাকে ভালোবাসতে বাধ্য হয়েছিলাম, ঠিক আছে। আই লাভড হিম, ইউ সি, তুমি দেখো, and that held me, এবং সেই কালীকে কিভাবে আমাকে এখন আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে অথবা ধরে রেখেছে। অর্থাৎ সমস্ত কিছু আমি যা করি তার ইচ্ছাই করি, ঠিক আছে, তার যা ইচ্ছা হয় তিনি আমার মাধ্যমে করিয়ে নেন, সমস্ত কিছুটাই তিনি কিভাবে তিনি আমাকে এখন ধরে রেখেছেন। আই স হিজ মার্ভেলাস পিউরিটি,
আই স হিজ মার্ভেলাস পিউরিটি, আমি লক্ষ্য করেছিলাম, অর্থাৎ মায়ের মার্ভেলাস মানে কি, যখন বিরাট কিছু একটা, তার একটা বিশাল একটা কি, পিউরিটি মানে হচ্ছে তার মানে মলিনতা বলতে পারি, ঠিক আছে, অর্থাৎ তার মানে মার্ভেলাস পিউরিটি অ্যান্ড ফেল্ড, কোথায় গেল, হ্যাঁ, অ্যান্ড ফেল্ড হিজ ওয়ান্ডারফুল লাভ, ঠিক আছে, এবং তার যে তার হেল্প মানে হিজ ওয়ান্ডারফুল লাভ, মানে এখানে হিজ মানে কার কথা বলেছে, এখানে হিজ মানে হচ্ছে রামকৃষ্ণ পরমহংস দেবের কথা বলেছে, তার ওয়ান্ডারফুল লাভ অ্যান্ড হিজ গ্রেটনেস, তার ভালোবাসা এবং গ্রেটনেস মানে হচ্ছে তোমার মানে মহত্ব, অর্থাৎ রামকৃষ্ণের মহত্বকে, দ্যাট হ্যাড নট ডন্ট অন মি, যেটা তখনও পর্যন্ত কিন্তু আমার উপরে কি হয়নি, ইনক্লাইন্ড হয়নি, মানে আমার উপরে বলে না কৃপা বর্ষানো, কৃপা কৃপা হয়নি আমার উপরেও তখন মানে তখন পর্যন্ত রামকৃষ্ণের কৃপা আমার উপর হয়নি। অল দ্যাট কেমস আফটারওয়ার্ড, কিন্তু এই সমস্ত জিনিসগুলো হয়েছিল তারপরে, ঠিক আছে, হোয়েন আই হ্যাড গিভ ইন, গিভ ইন মানে কি, গিভ ইন মানে দেখ একটা ফেজাল ভার্ব, ঠিক আছে, গিভ ইন, গিভ ইন, গিভ ইন মানে হচ্ছে বশ্যতা স্বীকার করা, বশ্যতা স্বীকার করা, অর্থাৎ বশ্যতা স্বীকার করে, যখন আমি আমার বশ্যতা স্বীকার করলাম তখন কিন্তু তার কৃপা আমার প্রতি হলো। অ্যাট দ্যাট টাইম, এবং সেই সময়, ঠিক আছে, আই থট হিম, আমি তাকে মানে যে সময় আমি মানে যখন আমি বশ্যতা আমি তার স্বীকার করিনি তার আগের কথা বলছে, তখন তিনি স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণকে কি হিসাবে দেখতেন সেটা বলেছে, দেখো, অ্যাট দ্যাট টাইম আই থট হিম, আমি তাকে মনে করতাম ব্রেন সিক বেবি, ব্রেন সিক মানে অর্থাৎ মাথায় কোনো কি মানে কোনো মানে কোনো ব্যামো, অর্থাৎ কোনো রোগ, ঠিক আছে, অর্থাৎ মাথা খারাপ, অর্থাৎ যে কোনো শিশুর মতো। অলওয়েজ সিং, তিনি সবসময় দেখতে পেতেন কি, ভিশন অ্যান্ড দ্য রেস্ট, সে সবসময় কেন তিনি একদম মানে ব্রেন সিক বেবি তাকে মনে হতো রামকৃষ্ণকে দেখে সবসময় তিনি, রামকৃষ্ণ তো সবসময় একটা ঘোরের মধ্যে থাকতেন, অলওয়েজ হি অ্যাবজর্ব ইন দ্য মাদার ওয়ার্শিপ, ঠিক আছে, সবসময় তিনি মাকে তিনি নিজের মায়ের মতো মনে করতেন, মাকে তিনি দেখতে পেতেন, ওই দেখ 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 মা তোর পাশে এসে বসলো, হ্যাঁ, ওই দেখ মা তোর পাশে সঙ্গে সাথে খাচ্ছে, ওই দেখ মা আমাদের সাথে কি হচ্ছে, আমাদের সাথে ভ্রমণে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, এই সমস্ত কথা বললে কে বিশ্বাস করবে, তো বলতে তো পাগল, তো রামকৃষ্ণ পরমহংসদেব এরকমই করতো, ঠিক আছে, কারণ তিনি মাকে সবসময় তার আশেপাশে তিনি কিন্তু উপলব্ধি করতেন, কারণ কি আমরা কি বলেছিলাম যে ব্রহ্মতে যে গডের একটা মানে তোমার মানে ক্যারেক্টারিস্টিক হচ্ছে গড হচ্ছে অমনি প্রেজেন্ট, গড হচ্ছে সব জায়গাতেই গড কিন্তু বিদ্যমান, ঠিক আছে, সেটাই আর কি, সেই জন্য কি বলতেন, এই সমস্ত কর্মকাণ্ডগুলো তিনি সবসময় মায়ের কিছু ভিশন দেখতে পেতেন, কিছু বলতেন, এই যে টুকরো টুকরো কথাগুলো মনে হতো এই জন্য পাগল লোক, ঠিক আছে, সেই জন্য আমি তাকে কিন্তু মানে মনে করতাম, মানে সেই টাইমে স্বামী বিবেকানন্দ মনে করতো যে রামকৃষ্ণ ছিল একজন ব্রেন সিক বেবি, বোঝা গেছে। আই হেটেড ইট, আমি এই জিনিসটাকে আমি কিন্তু ঘৃণা করতাম। দেন আই হ্যাড টু অ্যাকসেপ্ট হার, তারপরে কিন্তু আমাকে কিন্তু অবশেষে আমাকে হ্যাড টু অ্যাকসেপ্ট হার, আমাকে তাকে গ্রহণ করতে বাধ্য হয়েছিল, তাকে মানে মা কালীকে, বোঝা গেল এই অবধি। দেখো তারপরে কি বলছে, নো দ্য থিং, তারপরে দেখো ইনভার্টেড কমার মধ্যে হচ্ছে না, এই সমস্ত কথাগুলো সবই হচ্ছে স্বামী বিবেকানন্দ কিন্তু বলেছেন কাকে, সিস্টার নিবেদিতাকে, সেইগুলো এখানে দেওয়া আছে, ইনভার্টেড কমার মধ্যে রয়েছে। নো দ্যাট নো দ্য থিং দ্যাট মেড মি ডু ইট ইজ এ সিক্রেট অ্যান্ড দ্যাট উইল ডাই উইথ মি, অর্থাৎ কি কারণে বা মানে কি জন্য আমি যে মায়ের প্রতি এত ইনক্লাইন্ড হয়ে পড়লাম, তার যে রহস্যটা সেটা কোনোদিনই প্রকাশ পাবে না, সেটা একটা কারণ, তার কোনো কারণ নেই, যে আমি মাকে ভালোবাসি, ঠিক আছে, যে কেন ভালোবাসি যদি বলতে যাওয়া হয় তার কোনো কারণ নেই, এই মাকে আমি এই জন্য ভালোবাসি, ঠিক আছে, সেটা কোনো কারণ নেই, সেই যে কারণটা আছে সেটা আমার মৃত্যুর সাথে কিন্তু সেটা একটা সিক্রেট, সেটা একটা গোপন জিনিস, সেটা কি করবে আমার মৃত্যুর সাথে কিন্তু সেই কারণটাও চলে যাবে, মাকে ভালোবাসার কারণটাও কিন্তু কি হয়ে যাবে, চলে যাবে,
কারণ ভালোবাসার কোনো কারণ নেই। আই হ্যাড গ্রেট মিসফরচুন অ্যাট দ্যাট টাইম, মানে আমার বলা যায় যে সেই টাইমে খুব দুর্ভাগ্য ছিল, যে কি ছিল দ্যাট টাইম, যে ইট ওয়াজ দ্য অপরচুনিটি, আমার তখন সুযোগ ছিল, ঠিক আছে। শি মেড এ স্লেভ অফ মি, স্লেভ মানে হচ্ছে দাস, যে সে আমাকে দাস করে নিতে পারতো, অর্থাৎ মা কালী আমাকে দাস করে নিত, সেই সুযোগটা আমার সেই টাইমে ছিল, ঠিক আছে। দাস মানে কি, অর্থাৎ দেখো মায়ের প্রতি কি করতে হবে, নিজেকে নিবেদিত করে দিতে হবে, ঠিক আছে, একদম দাস, মায়েরই আমরা দাস অ্যাকচুয়ালি, ঠিক আছে। সেই যে কথাটা বলছে, সেই টাইমে সেই সুযোগটা কিন্তু ছিল। এবং তারপরে দেখো কি বলছে, হ্যাঁ, দোজ ওয়ার দ্য ভেরি ওয়ার্ডস, এবং সেই সমস্ত কথাগুলো কি, অ্যাজ এ স্লেভ অফ ইউ, ঠিক আছে। অ্যান্ড রামকৃষ্ণ পরমহংস মেড মি ওভার টু হার, এবং রামকৃষ্ণ পরমহংসই হচ্ছে সেই ব্যক্তি যিনি তিনি আমার কাছে, আমার মানে মায়ের কাছে আমাকে নিয়ে এসেছিলেন, ঠিক আছে। স্ট্রেঞ্জ, অদ্ভুত। হি লিভড অনলি 2 years আফটার, সে মাত্র 2 বছর বেঁচে ছিল, অর্থাৎ আমাকে মায়ের কাছে নিবেদন করার পরে কিন্তু সে 2 বছর বেঁচে ছিল, কে, রামকৃষ্ণ পরমহংসদেব, ঠিক আছে। 2 years after doing that and most of the time he was suffering, এবং ম্যাক্সিমাম সময় কি করতেন, আমাকে তারপর যে 2 বছর বেঁচে ছিলেন তার ম্যাক্সিমাম টাইমে, ম্যাক্সিমাম বেশিরভাগ সময়টাই সে কি করত, সাফারিং মানে কষ্ট ভোগ করত, মানে বিভিন্ন ব্যাধিজনিত কারণে রোগ ভোগ করতেন, সে কষ্ট পেতেন। নট মোর দ্যান 6 months, 6 মাসেরও বেশি নয়, হি হ্যাড কিপ হিজ ওন হেলথ অ্যান্ড ব্রাইটনেস, অর্থাৎ আমাকে মায়ের কাছে নিবেদিত করার পর, ঠিক আছে, অর্থাৎ স্বামী বিবেকানন্দ 2 বছর বেঁচে ছিলেন, তার 2 বছরের মধ্যেই তিনি ম্যাক্সিমাম টাইমটাও কিন্তু কি করতে হয়, কষ্ট ভোগ করতে হচ্ছে রোগজনিত কারণে, কিন্তু 6 মাসের মধ্যে তিনি কি করলেন, আমাকে নিবেদিত করা 6 মাসের মধ্যে তার যে সমস্ত গ্লোরি ব্রাইটনেস ছিল শরীরে, সেটা কিন্তু একদম কি একটা মলিন হয়ে গেল। দেখো এটা এটা কারণ কি, এর কারণটা পরের প্যারাতে আছে। কারণ দেখবে যে সমস্ত মহাপুরুষরা, অর্থাৎ যে মানে কি বলবো, যে পিওর যে সমস্ত সোল, অর্থাৎ মহাপুরুষরা কিন্তু তারা কিন্তু পৃথিবীতে বেশি দিন থাকে না, তাদের কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে যাবার পর কিন্তু তারা পৃথিবী থেকে কি করে, বিদায় নেয়, ঠিক আছে। এবং এই যে তিনি মায়ের যে দায়িত্ব তিনি কাকে দিলেন, স্বামী বিবেকানন্দকে দিলেন, ঠিক আছে। তার মানে এবার তার ছুটি, ঠিক আছে, আর তার কোনো এই পৃথিবীতে তার কোনো কাজ নেই, এবং এই সেই মোহমায়া কাটিয়ে কিন্তু তিনি এবার কিন্তু তিনি পরলোকে গমন করবেন, এটাই তার উদ্দেশ্য, যা সম্পর্কে পরের লাইনে দেখো, সেটা তোমরা পড়লে বুঝতে পারবে কেন বলেছে। দেখো এবার তারপরে আবার বলছে, গুরু নানক, যেন শিখদের ধর্মগুরু, ওয়াজ লাইক দ্যাট, গুরু নানকও ঠিক সে এরকমটাই ছিল। তুমি জানো, লুকিং ফর দ্য ওয়ান ডিসাইপল টু হুম হি উড গেভ হিজ পাওয়ার, গুরু নানকও খুঁজছিলেন, রামকৃষ্ণ যেমন খুঁজছিলেন তার সমস্ত পাওয়ার স্বামী বিবেকানন্দকে দিলেন, এবং 2 বছর পর তিনি চলে গেলেন। ঠিক গুরু নানক এই জিনিসটা করেছিল, গুরু নানকও কিন্তু তার সমস্ত একজন ডিসাইপলকে খুঁজছিলেন, একজন শিষ্যকে খুঁজছিলেন, তাকে তার সমস্ত ডিভিনিটি, তার সমস্ত পাওয়ার যেন সেই শিষ্যকে দিয়ে দিতে পারে, ঠিক আছে, কারণ তাকেও এবার সেটাকে পাওয়ারটাকে হ্যান্ড ওভার করে তাকেও কিন্তু এবার চলে যেতে হবে, তার কাজ কিন্তু এই ইয়েতে পৃথিবীতে সম্পূর্ণ। দেখো, অ্যান্ড হি পাস্ট ওভার, পাস্ট ওভার মানে, পাস্ট ওভার হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব, পাস্ট ওভার, পাস্ট ওভার মানে হচ্ছে ইগনোর করা, ইগনোর, অবজ্ঞা করা। এবং গুরু নানক কি করেছিলেন, পাস্ট ওভার হিজ ফ্যামিলি, তার ফ্যামিলিকে অবজ্ঞা করেছিলেন, তার চিলড্রেন ওয়ার, তার যে শিশু সন্তান সন্ততিরা কি ছিল, ওয়ার অ্যাজ নাথিং টু হিম, তার কাছে কিছুই ছিল না। স্টিল হি কেম আপ, কেম আপ মানে হচ্ছে এটাও একটা ফ্রেজাল ভার্ব, কেম আপ মানে মিট, অর্থাৎ সাক্ষাৎ করা, অর্থাৎ গুরু নানক একজন শিষ্যকে খুঁজছিলেন, যতক্ষণ না তার স্টিল হি কেম আপ, অর্থাৎ সাক্ষাৎ হয় এ বয়, একটা ছেলের সাথে, টু হুম, যাকে কি, টু হুম হি গেভ ইট, মানে ইট মানে হচ্ছে তার পাওয়ারটাকে, অর্থাৎ
গুরু নানকও কিন্তু তিনি কি করেছিলেন, এই সেম জিনিস করেছিলেন। তিনিও একজন শিষ্যকে খুঁজছিলেন, তিনিও যতক্ষণ না তিনি একটা ছেলেকে খুঁজে পেলেন যাকে তার উপযুক্ত মনে হলো, এবং সেখানে তিনি তার সমস্ত পাওয়ারটাকে দিয়ে যেতে পারেন। এখানে কিন্তু কি করলেন, একজন কি করছেন, একজন অ্যাপ্রোপ্রিয়েট, একজন উপযুক্ত একজন ব্যক্তিকেই তিনি খুঁজছিলেন, তার ছেলেকেও নাই, তার ফ্যামিলির কাউকেও নয়, ঠিক আছে। অ্যান্ড দেন হি কুড ডাই, তারপর কিন্তু সে মারা গিয়েছিল, বোঝা গেল। অর্থাৎ দেখো এখানে গুরু নানক কি করলো, গুরু নানক যে প্রসেসটা করেছে এটা তিনি বলছেন, স্বামী বিবেকানন্দও কিন্তু তাই করলেন। স্বামী বিবেকানন্দের রামকৃষ্ণও তাই করেছিলেন। রামকৃষ্ণর যে মেন যে শিষ্য ডিসাইপল কে ছিলেন, স্বামী বিবেকানন্দ, তাকে সমস্ত কিছু পাওয়ার দিলেন এবং তারপর 2 বছরের মধ্যে তিনি মারা গেলেন। ঠিক এই কথাটাকে উল্লেখ করছেন তিনি, যে গুরু নানক কিন্তু তাই করেছিলেন, বুঝাতে পেরেছি। এবার তারপর দেখো, দ্য ফিউচার ইউ সে উইল কল রামকৃষ্ণ পরমহংস অ্যাজ এ ইনকার্নেশন অফ কালী। ইনকার্নেশন মানে আগেই বলেছি, ইনকার্নেশন মানে হচ্ছে মানে তোমার অবতার, ঠিক আছে। ভবিষ্যতে কি হবে, যে রামকৃষ্ণকে বলা হবে কি, অ্যাজ এ কালীর অবতার হিসাবে দেখা হবে, তাই নয় কি, কালীর অবতার হিসাবে দেখা কি হবে না, সেটাই বলেছে। উড গিভ হিজ সরি ইয়েস, বলছে হ্যাঁ, আই থিঙ্ক দেয়ারস নো ডাউট, আমার মনে হয় এখানে কোনো সন্দেহ নেই, দ্যাট শি ওয়ার্কড আপ, শি মানে হচ্ছে এখানে মা কালী, এখানে কি করছে, মা কালী ওয়ার্কড আপ দ্য বডি অফ রামকৃষ্ণ ফর হার ওন এন্ডস, ঠিক আছে। এখানে কি করছেন, রামকৃষ্ণের শরীরের মধ্যেই সমস্ত মানে শরীরের মধ্যেই কি ছিলেন, তোমার মা কালী বিদ্যমান ছিলেন, ঠিক আছে। এবং তিনি তার শরীরের মাধ্যমে কি করতেন, সবকিছু তিনি তার মাধ্যমে কিন্তু করিয়ে নিতেন। তারপর দেখো ইউসি, ঠিক আছে, তুমি দেখো কি দেখবে, যে হ্যাঁ, ইউসি আই ক্যান নট বিলিভ, দেখো আমি এটা বিশ্বাস করতে পারছি না, দ্যাট দেয়ার ওয়াজ সামওয়্যার এ গ্রেট পাওয়ার দ্যাট থিংস অফ হারসেলফ অ্যাজ এ ফেমিনাইন অ্যান্ড কল কালী অ্যান্ড মাদার, ঠিক আছে। এবার বলছে দেখো তুমি একটা, তিনি বলছেন এই জগৎ সংসারে এমন একটা কিছু পাওয়ার আছে, এমন একটা কিছু শক্তি আছে, যে শক্তিটাকে নিজেকে কিভাবে হিসাবে কনসিডার করে, তার নাম কি, যে অ্যাজ এ প্রকৃতি বা নারী সত্তা, বা যেটা কি আমরা মা কালী বলি বা মা বলি। এই মা কালী আর নিজের মা কিন্তু একই, ঠিক আছে। সেই জন্য বলছে এই জগৎ সংসারে এমন একটা শক্তি আছে, যে কেজিএফ সিনেমা মনে আছে তো, যে কি বলেছিল, যে দুনিয়া মে সবসে বড়া যোদ্ধা কौन होता है, মা होता है, ঠিক আছে। সেই একই জিনিস, সেরকম বলছে যে এই জগৎ সংসারে এমন একটা কিছু পাওয়ার আছে যে সমস্ত কিছু কন্ট্রোল করছে, সেই পাওয়ারটাকে তিনি কি হিসাবে কনসিডার করেছেন, মানে এক্সপ্রেস করেছেন অ্যাজ এ একটা কোনো নারী শক্তি হিসাবে, ঠিক আছে, ফেমিনাইন ফিগার হিসাবে। এবং সেই ফেমিনাইন ফিগারটাকে কি আমরা বলি, কালী বা মা। অ্যান্ড আই বিলিভ ইন ব্রহ্ম টু, আমি কিন্তু এই ব্রহ্ম অর্থাৎ ইটার্নাল গড, সেপলেস গডেই কিন্তু আমি বিশ্বাস করি। বাট ইট ইজ নট অলওয়েজ লাইক দ্যাট, এটা কি সবসময়ই এরকম যে আমি ইটার্নাল গডে বিশ্বাস করি মানে অন্য কিছুতে বিশ্বাস করব না, তাই না। সেই জন্য তিনি একটা কিছু পরে একটা তোমাদের কি উদাহরণ হিসেবে কি বলেছে দেখো, ইট ইজ নট দ্য মাল্টিটিউড, মাল্টিটিউড মানে অনেক সংখ্যায় একসাথে মিলিত হওয়া, অফ সেলস ইন দ্য বডি দ্যাট মেক্স আপ দ্য পার্সোনালিটি, অর্থাৎ আমাদের বডি কি হয়, আমাদের বডির অনেকগুলো সেল কোষ নিয়ে কি তৈরি হয়, অনেকগুলো কোটি 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 কোষ নিয়ে আমাদের কিন্তু শরীর, আমাদের বডি তৈরি হয়, এবং সেই বডি থেকে কি তৈরি হয়, একটা পার্সোনালিটি তৈরি হয়, ঠিক আছে। বডি থাকবে তবেই তো পার্সোনালিটি তৈরি হবে। তাহলে কি হচ্ছে, এখানে একটা বডি কনসিস্ট করতে কি তো লাগছে, যে মিলিয়নস অফ সেলস দিয়ে কি করছে, একটা বডি তৈরি হচ্ছে। দ্য মেনি ব্রেন সেন্টার্স নট দ্য ওয়ান দ্যাট প্রডিউস কনসাসনেস, আমাদের যে ব্রেন সেন্টার, আমাদের যে কনসিয়াসনেস অর্থাৎ যে চেতনা তৈরি করে, ঠিক আছে। এই চেতনা তৈরি করতে গেলে কি হয়, ব্রেন, শুধু ব্রেনের একটা পার্টেই কি সেই চেতনা আমাদের তৈরি হয় না। তোমরা জীবন বিজ্ঞানে পড়ে থাকবে যে ব্রেনের কি হয়, বিভিন্ন পার্ট আছে, ঠিক আছে। একটা সামনের দিকটা কি বলছে কনসিয়াস, পিছনের দিকটা কি বলছে সাবকনসিয়াস। তোমার যে ফিলিংস সেটা অনুভূতি করার জন্য ব্রেনের একটা নির্দিষ্ট পার্টিকুলার একটা অংশ আছে, ঠিক আছে। অ্যাংজাইটির জন্য একটা ব্রেনের একটা নির্দিষ্ট অংশ রয়েছে যেখানে অ্যাংজাইটি প্রডিউস হয়, ঠিক আছে।
লাভ, অ্যাফেকশন থেকে প্রত্যেকটা জিনিসের জন্য কিন্তু আলাদা 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 ব্রেনের আলাদা আলাদা কি রয়েছে, কম্পার্টমেন্ট রয়েছে, সেখানে সেই জিনিসগুলো কিন্তু কি হচ্ছে, ক্রিয়েট হয়। তো ঠিক সেই রকম সেই গোটা জিনিসটাকে নিয়েই তো আমরা কি আমাদের চেতনা, ঠিক আছে। কোথায় গেল, ইউনিটি ইজ কমপ্লেক্সিটি। ঠিক যেমন কমপ্লেক্সিটি মানে হচ্ছে তোমার ভ্যারাইটি, অর্থাৎ বিভিন্ন রকমের বিভেদ 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 থাকার জন্য বিভেদের মধ্যে কিন্তু কি রয়েছে, আমাদের মধ্যে একতা রয়েছে। জাস্ট এই তো। অ্যান্ড হোয়াই শুড বি ডিফারেন্ট উইথ ব্রহ্ম, এটা কেন ব্রহ্মর সাথে ডিফারেন্ট হতে যাবে, তাই না? ইট ইজ এ ব্রহ্ম, তাই তো, ইট ইজ এ ব্রহ্ম, এটাই হচ্ছে ব্রহ্ম। ইট ইজ দ্য ওয়ান, যেটা বললাম, ইট ইজ দ্য এক, এবং অ্যান্ড ইয়েট ইট ইজ দ্য গডস টু। গডস মানে কি বলেছে, মানে ভগবান, বিভিন্ন ভগবানের রূপ, অর্থাৎ ব্রহ্ম একটাই, ঠিক আছে, ব্রহ্ম একটাই, সেপলেস গড, ইটারনাল গড, কিন্তু বিভিন্ন ভগবানের রূপে, একটা ভগবান নেই, কেউ মা কালী, কেউ শ্রীকৃষ্ণ, কেউ মহাদেব, ঠিক আছে। যেমন নিবেদিতা কি বললেন, যে শিবা আগে কি বলেছেন, ইজ দ্য ভিজন অফ কালী, ইজ দ্য ভিজন অফ শিবা, শিবেরই দর্শন, ঠিক আছে। অর্থাৎ যে যেমন ফর্মে দেখে সে সেরকম ভাবে পূজিত করে। ব্রহ্মটা হচ্ছে তাই, ব্রহ্ম কিন্তু একটাই, কিন্তু বিভিন্ন ভগবানের নামে সে পরিচিত। বোঝা গেল? তারপর দেখো, তারপরে প্যারাটি কি বলছে, সিমিলারলি হি হ্যাড রিটার্নড ফ্রম পিলগ্রিমেজ ইন কাশ্মীর এবং সেইং, অর্থাৎ কাশ্মীর পিলগ্রিমেজ মানে হচ্ছে তীর্থযাত্রা, অর্থাৎ তীর্থস্থান থেকে মানে তীর্থযাত্রা থেকে ফিরছেন, কোথা থেকে, কাশ্মীর থেকে। কি বলছেন, যে দিস গডস আর নট মিয়ারলি সিম্বলস, অর্থাৎ আমরা যে বিভিন্ন আকারে গডকে দেখি, সেটা কিন্তু গড শুধুমাত্র যে সিম্বল, সেই আকার, হ্যাঁ, সেরকম নয় যে মা কালীর যে ওরকম আমরা মা কালীকে ওরকম ভাবে পূজিত করে আসছি, যে মা কালীর ওই রকমই আকার, তা নয়, ঠিক আছে। তাহলে কি, দে আর দ্য ফর্মস, তারা হচ্ছে একটা রূপ, দ্যাট দ্য ভক্তস হ্যাভ সিন, অর্থাৎ যে হিসাবে ভক্ত কি তাদেরকে দেখতে চাই, সেটাই হচ্ছে মায়ের রূপ, তাই না? তার মানে কি, গড এখানে কি হচ্ছে, এখানে আমরা বলতে পারি যে গড যে ব্রহ্ম, সে হচ্ছে ইটার্নাল, যে ইটার্নাল গড, সেটলেস গড, সে আমরা ঠিক জলের মতো, ঠিক আছে। অর্থাৎ আমরা যে পাত্রে রাখবো সেই পাত্রে রাখার কিন্তু কি করবে, গড ধারণ, ভগবান সেই আকারই ধারণ করবে, অর্থাৎ ভক্তদের কাছে সেই হিসাবেই তিনি ধরা দেবেন। এখানে সেটাই বলেছেন, তার কিন্তু স্পেশাল কোনো ফর্ম নেই, ঠিক আছে। সেজন্য ভক্তরা কি হচ্ছে, এটা মিয়ারলি মানে এখানে কি, ভক্তরা যেমন ভাবে তাকে দেখতে চায়, সেই ভগবান বা সেই দেবী দেবী সেই হিসাবেই, সেই রূপে তাদেরকে ধরা দেন। অ্যান্ড ইট ইজ টোল্ড অফ শ্রী রামকৃষ্ণ, এটা তিনি বলেছিলেন, যে রামকৃষ্ণ বলেছিলেন, দ্যাট হি উড সামটাইমস স্পিক্স, সে কোনো কোনো সময় বলতো, কামিং আউট ফ্রম দা সমাধি, অর্থাৎ সমাধি মানে আমরা আগেই পড়েছি, এক মানে এ কাইন্ড অফ ডিপ মেডিটেশন, অর্থাৎ ধ্যান, অর্থাৎ ধ্যান থেকে, সমাধি মানে ধ্যান থেকে তিনি বেরিয়ে এসে তিনি বলতেন এই কথাটা, হলো কি বলতেন, the past experience of the soul that dwelt, কি হচ্ছে, সমাধি, of the past experience of that soul that dwelt within him, অর্থাৎ past experience থেকে, এবং the dwell মানে এখানে থাকা, যে মানে মানে আত্মা তার মধ্যে, যে সোল তার মধ্যে বিরাজ করছিল, সেখান থেকে তিনি কি বলছেন, যে হি হু কেম অ্যাজ রামা, অর্থাৎ রাম, অ্যাজ কৃষ্ণা, কৃষ্ণ, অ্যাজ জেসাস ডুয়েলস হিয়ার, অর্থাৎ রামকৃষ্ণের মধ্যে কি হচ্ছে, তিনি কার কাছ থেকে এসেছেন, অর্থাৎ তার মধ্যে কে কে রয়েছেন, রাম কৃষ্ণ, রাম রয়েছেন, রাম লর্ড কৃষ্ণা, এবং তার সাথে সাথে জেসাস ক্রাইস্ট কিন্তু ডোয়েল অন হিম, ইনটু হিম, তার মধ্যে কিন্তু বসবাস করছেন, অর্থাৎ তিনি রামে, কৃষ্ণের এবং জেসাসের রূপ। ভগবান তো একটাই, ওই যে বারবার ওই একটাই কনসেপ্ট, ব্রহ্ম হচ্ছে একটাই, ইটার্নাল গড, ওয়ান, যার কোনো অদ্বিতীয়। সেই জন্য কি বলছে, তিনি তার মধ্যে রামও রয়েছে, কৃষ্ণও রয়েছে, জেসাসও রয়েছে, বসবাস করছে। অ্যান্ড দেন
উড অ্যাডেড প্লেফুলি মানে এখানে হাসির ছলে, এবং তারপরে সেই হাসির ছলে তিনি বলতেন টার্নিং টু হিজ চিফ ডিসাইপল, তার মুখ্য যে শিষ্য অর্থাৎ কে স্বামী বিবেকানন্দের দিকে ঘুরে তিনি বলতেন হাসির ছলে, বাট নট ইউর বেদান্ত সেন্স নরেন, কিন্তু নরেনকে কি বলছেন, দেখো এই কিন্তু তোমার এই বেদান্ত সেন্সের আকারে কিন্তু এটাকে এক্সপ্লেন করতে যেও না, তোমার কিন্তু বেদান্ত সেন্সে এই সমস্ত জিনিসগুলো নেই, ঠিক আছে। অর্থাৎ মাকে আমি কোন রূপে দেখছি, ভগবানকে আমি কোন রূপে দেখছি, তার কোনো স্পেসিফিক কোনো কারণ নেই, ঠিক আছে, তার কোনো স্পেসিফিক কোনো কারণ নেই, এবং তার কারণটা কিন্তু তোমার বেদান্তে কিন্তু বলাও নেই। অর্থাৎ সমস্ত যুক্তি তর্ক দিয়ে তুমি মাকে ভগবানকে তুমি দেখতে যেও না, ঠিক আছে। সেই জন্য হাসির ছলে বলতে তোমার বেদান্তে কিন্তু এই সমস্ত কথাগুলো নেই যে আমার মধ্যে রামও রয়েছে, কৃষ্ণও রয়েছে, আবার জেসাসও রয়েছে, বোঝা গেল। তারপর দেখো দাস এইভাবে we were admitted to the glimpse of the struggle that goes on in great souls, ঠিক আছে। এবার আমরা কি দেখবো যে এইভাবে কি আমরা অ্যাডমিটেড টু আমাদেরকে মানে স্বীকার, অ্যাডমিটেড মানে স্বীকার করে নিয়েছে, গ্লিমস যে সমস্ত ছোট্ট ছোট্ট ঝলক কি স্ট্রাগলস দ্যাট গোস অন দ্য গ্রেট সোলস, গ্রেট সোল মানে এই সমস্ত মহাপুরুষদের মধ্যে যে স্ট্রাগল, ঠিক আছে। কি স্ট্রাগল, এই যে বিভিন্ন জনের যে বিভিন্ন মত, গুরু নানকের যে বিভিন্ন মত, রামকৃষ্ণের যে মত, মহাবীরের যে মত, গৌতম বুদ্ধের যে মত, অ্যাকচুয়ালি কি সব কিন্তু একটা জায়গাতেই গিয়ে মিশছে, কিন্তু তাদের পথগুলো হয়তো আলাদা, তাই না। সেই জন্য কি বলছে যে সোলস, গ্রেট সোলস, দা কোরিলেশন মানে হচ্ছে একটা তাদের মধ্যে একটা সম্পর্ক বার করা আর কি, এন্ড দ্য মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ মিউচুয়াল মানে হচ্ছে একটা পারস্পরিক একটা সমঝোতা, দ্য ডিফারেন্ট রিয়েলাইজেশন অফ দ্য ডিফারেন্ট টাইম, ডিফারেন্ট তারা বিভিন্ন ভাবে, তারা বিভিন্ন সময় গডকে বিভিন্ন ভাবে রিয়েলাইজ করেছে, ঠিক আছে। অর্থাৎ তুমি যদি জেসাসের টিচিং দেখো, তুমি যদি মহাবীরের টিচিং দেখো, তুমি যদি গুরু নানকের টিচিং দেখো রিলিজিয়াস গড সম্পর্কে, সবারই কিন্তু সব একই মিনিং, ঠিক আছে, কিন্তু তাদের পথগুলো হয়তো আলাদা, সবাই গিয়েছে এক জায়গাতে গিয়েই মিশছে, সেইটাই। নো ওয়ান অন দ্য ওয়ান সাইড অফ দ্য মাদার, ঠিক আছে, মায়ের একদিকে, অন দ্য আদার সাইড অফ, একদিকে মা আর একদিকে ব্রহ্ম। উই আর রিমাইন্ডেড অফ দ্য স্বামীজ ওন ওয়ার্ড হার্ট লং এগো, আমার মানে স্বামীর যে নিজস্ব কথা, সেটা বেশি দিনকার নয়, যেটা আমার অল্প মনে আছে, সেটা তিনি স্বামী মানে সিস্টার নিবেদিতা উল্লেখ করছেন স্বামীজির কথা, কি দ্য ইম্পার্সিয়াল গড মানে এখানে কোনো মানে ইম্পার্সোনাল গড মানে হচ্ছে কোনো শেপলেস গড, ঠিক আছে, কোনো ফর্ম নেই। The impersonal God seen through the mist মানে কুয়াশা, বা a sense of mist of sense is a personal, অর্থাৎ কি, অর্থাৎ নিরাকার গড কি হচ্ছে তোমার কাছে কেমন মনে হবে, একজন একটা মিস্ট অফ পার্সোনাল মানে সাকার গড হয়ে উঠবে, কারণ কি একটা মিস্ট মানে কুয়াশার মতো, ঠিক আছে। In truth it might well be that the two ideas could not be, এবং সত্যি এই দুটো আইডিয়া অর্থাৎ এই যে শেপলেস আর এই যে আইডিয়া দুটো কুড নট বি কি হতে পারে না, রিকনসাইল্ড, ঠিক আছে। রিকনসাইল্ড মানে কি, রিকনসাইল্ড মানে হচ্ছে রিইউনিয়ন, দুটো যে কনসেপ্ট সেটা কখনো রিকনসাইল হতে পারে না। বোথ মানে কনসেপশন কুড নট বি ইকুয়ালি ট্রু, দুটো কনসেপশনই ইকুয়ালি ট্রু হতে পারে না, ঠিক আছে, মা এবং ব্রহ্ম, কারণ at the same time একসঙ্গে কেন হতে পারে না সেটাও তিনি নিচে বলেছেন। ইট ইজ ক্লিয়ার এনাফ, এটাই যথেষ্ট, দ্যাট ইন দ্য এন্ড, ঠিক আছে, অবশেষে কি অ্যাজ এ সাবজেক্টিভ রিয়েলাইজেশন, অর্থাৎ যদি আমরা বুঝতে চাই কি আইদার দ্য মাদার মাস্ট বি বিকাম ব্রহ্ম, অর্থাৎ মাকে কি হতে হবে, ব্রহ্ম হতে হবে, আদারওয়াইজ ব্রহ্ম দ্য মাদার, অথবা ব্রহ্মই হচ্ছে নিরাকার গডই হচ্ছে মা। ওয়ান অফ দ্য টু মাস্ট মেল্ট ইনটু
দ্য আদার, অর্থাৎ এই একটার মধ্যে একটাতে মিলিত হতে হবে, অর্থাৎ মাকে অথবা ব্রহ্মতে কনভার্ট হতে হবে, আদারওয়াইজ ব্রহ্ম মাতে কনভার্ট হতে হবে। অর্থাৎ দুটো আলাদা জিনিস হতে পারে না, দুটোর মধ্যেই একটা যে কোনো একটা হবে, ঠিক আছে। কিন্তু এটা কার উপর নির্ভর করছে, এটা দেখার উপর কার উপর নির্ভর করছে সেটাও তিনি বলেছেন। দ্য কোয়েশ্চেন ইজ হুইচ, এখন প্রশ্ন হচ্ছে ইন হুইচ পার্টিকুলার কেস, অর্থাৎ কোন ক্ষেত্রে, ডিপেন্ডিং অন দ্য, এবং কিছু কিছু পার্টিকুলার মানে মানে কেসের ক্ষেত্রে, পার্টিকুলার পরিপ্রেক্ষিতে, ডিপেন্ডিং অন যেটা নির্ভর করছে, দ্য ডেস্টিনি অর্থাৎ নিয়তি, অ্যান্ড দ্য পাস্ট অফ দ্য ওয়ার্শিপিং সোল, অর্থাৎ তুমি মাকে ব্রহ্মের মধ্যে মেলাবে না ব্রহ্মকে মায়ের সাথে মেলাবে, সেটা তোমার নির্ভর করছে তোমার যে ডেস্টিনি, অর্থাৎ এখানে অন দা ডিপেন্ডিং অন দা ডেস্টিনি, অর্থাৎ তোমার নিয়তি, অর্থাৎ তোমার ভাগ্য, এবং তোমার যে অতীত যে পুজোর মানে ফল, অর্থাৎ অতীত কর্মের যে ফল, ওয়ার্শিপিং যে পাস্ট অফ দা ওয়ার্শিপিং সোল, সেই পূর্ণ আত্মার উপর কিন্তু তোমার এই জিনিসটা নির্ভর করছে, তুমি মাকে ব্রহ্মের সাথে মেলাবে না ব্রহ্মকে মায়ের সাথে মেলাবে। বোঝা গেল? আজকে কিন্তু আমরা এই পর্যন্তই কিন্তু এটা করব, ঠিক আছে। এর পরের ভিডিওতে আমরা যে লাস্ট যে পার্টটা আছে সেটা কিন্তু আমরা কমপ্লিট করে ভিডিওটা কিন্তু শেষ করব। আমরা আবার যতটুকু আমরা পড়লাম এবং সেখান থেকে তোমাদের কি কি ধরনের এমসিকিউ আসতে পারে সেই নিয়ে কিন্তু এবার আমরা আলোচনা করব। এবার দেখো, যেটা আমরা পড়লাম যে অংশটুকু, তার সেখান থেকে আমাদের কোন কোন জায়গা থেকে কি কি এমসিকিউ আসতে পারে সেই নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। দেখো, প্রথমে কি বলেছে, প্রথমে লিখেছি স্বামীজি উড নট অ্যাকসেপ্ট হার, কত বছর, আপ টু 6 ইয়ার। হার মানে এখানে কে, গডেস কালী, তাই না, 6 বছর পর্যন্ত তিনি অ্যাকসেপ্ট করেনি। তারপরে লিখেছি আমরা রামকৃষ্ণ পরমহংস ডেডিকেটেড হিম টু হার, অর্থাৎ ডেডিকেটেড মানে কি, স্যাক্রিফাইস করা, উৎসর্গ করেছিলেন কাকে, এখানে হিম মানে কে, এখানে হচ্ছে হিম মানে হচ্ছে স্বামীজি, তাই না, কোথায়, এখানে কালীর কাছে, তাহলে স্বামীজিকে কালীর কাছে উৎসর্গ করেছিলেন। তারপরে হিজ ওয়ান্ডারফুল লাভ অ্যান্ড গ্রেটনেস dawned on him when he had to give in, অর্থাৎ যখন তিনি আত্মসমর্পণ করলো, অর্থাৎ আত্মসমর্পণ করা, তখন কিন্তু তার কৃষ্ণর এবং গ্রেট লাভ এবং অ্যাফেকশন কিন্তু তার উপর কিন্তু পড়লো, তাই না। তারপর দেখো, ইনিশিয়ালি স্বামীজি থট রামকৃষ্ণ অ্যাজ এ ব্রেন সিক কি বেবি, তাকে মনে হতো যে মাথায় কোনো হয়তো অসুখ রয়েছে, ব্যামো রয়েছে, ঠিক আছে, ব্রেন সিক বেবি। তারপর দেখো, হি লিভড 2 years আফটার ডুইং দ্যাট, অর্থাৎ হি এখানে কে, রামকৃষ্ণ পরমহংসদেব, তিনি ক বছর বেঁচেছিলেন, 2 years বেঁচেছিলেন আফটার ডুইং দ্যাট, কি করলেন, কি করেছিল, এই যে তাকে ডেডিকেটেড করেছিল, কোথায় দেখলাম, এই যে তাকে ডেডিকেটেড কালীর কাছে ডেডিকেটেড করার পরে, উৎসর্গ করার পরে কিন্তু তিনি 2 বছর বেঁচেছিলেন। তার মধ্যে উইদিন 6 months এর মধ্যে তার কি হয়, তার যে সমস্ত ব্রাইটনেস সেগুলো কিন্তু সে লুজ করতে থাকে। তারপর দেখো, রামকৃষ্ণ পরমহংসদেব ওয়াজ কি ছিলেন, অ্যাজ এ ইনকারনেশন অফ কালীর অবতার, তাই না। there is somewhere a great power that thinks of herself as a, একটা কোথাও একটা কি রয়েছে, এমন একটা শক্তি রয়েছে যেটা মনে করে কি হচ্ছে, নিজেকে মনে করে কি, অ্যাজ এ ফেমিনাইন, ঠিক আছে, ফেমিনাইন মানে স্ত্রী সত্তা বিশিষ্ট বা প্রকৃতি, এন্ড যাকে বলা হচ্ছে কল কালী অ্যান্ড মাদার। তারপর দেখো, গডস আর দ্য ফর্মস অফ দ্যাট দ্য ভক্তস হ্যাভ সিন, অর্থাৎ গডের কোনো নিজস্ব কোনো আকার নেই, তারা সেই ফর্মই ভক্তের কাছে মানে ধরা দেন, যেটা ভক্তরা যে তাকে যে হিসাবে দেখে। এখানে ভক্ত মানে কি, এখানে ভক্ত মানে হচ্ছে ডিভোটি। তারপর দেখো, দ্য সোল দ্যাট ডোয়েল্ড, মানে যেটা ডোয়েল্ড মানে বাস করত, শ্রী রামকৃষ্ণ ইজ রেফার্ড কি হিসাবে, কি গডের সাথে রেফার করা হয়েছে, অ্যাজ রামা, কৃষ্ণা অ্যান্ড জেসাসের সাথে।
Swamiji was the chief disciple. Swamiji was the এখানে Swamiji who was the chief disciple of Sri Ramakrishna Paramahansadev, সেটা হচ্ছে স্বামীজি। ডিসাইপল মানে শিষ্য। তারপর দেখো the two ideas of the mother and the ব্রহ্ম, অর্থাৎ একটা আইডিয়া হচ্ছে মাদার এবং ব্রহ্ম could not be কি হচ্ছে reconciled। reconcile কথাটা মানে কি বলেছিলাম আমরা? reconcile মানে হচ্ছে ইউনিয়ন, অর্থাৎ মিলিত হওয়া, ইউনিয়ন। অর্থাৎ মাদার এবং ব্রাহ্মণের আইডিয়ার মধ্যে দুটো কিন্তু মিলিত হতে হবে না। কি করতে হবে? হয় মাদারকে এর মধ্যে মেল্ট হতে হবে ব্রহ্মের মধ্যে, অথবা ব্রহ্মকে মাদারের মধ্যে মেল্ট হতে হবে। যেটা নির্ভর করছে কার উপর, কি হিসাবে দেখবে? দেখো সেই জন্য দ্য মেল্টিং অফ টু কনসেপ্ট, এখানে টু কনসেপ্ট কি? একটা হচ্ছে ব্রহ্ম এবং একটা হচ্ছে মাদার, ঠিক আছে? অফ দ্য মাদার অ্যান্ড দ্য ব্রহ্ম ডিপেন্ডস অন, কার উপরে ডিপেন্ড করছে? যারা ওয়ার্শিপ করছে, ওয়ার্শিপারের ভাগ্য, ডেস্টিনি এবং তার পাস্ট, ঠিক আছে? পাস্টের উপর ডিপেন্ড করছে তারা কিভাবে, তারা কার সাথে কাকে মাকে মেলাবে, ব্রহ্মের সাথে মাকে না মায়ের সাথে ব্রহ্মকে। অর্থাৎ আমরা যে জিনিসটা পড়লাম এইগুলি হচ্ছে কি পয়েন্ট, অর্থাৎ এই জায়গাগুলো থেকে কিন্তু এমসিকিউ আসবে, এর বাইরে কিছু না, ঠিক আছে? সুতরাং তোমরা এটা ভালো করে দেখে নেবে এবং টেক্সটটাকেও এর সাথে সাথে লাইন বাই লাইন ভালো করে পড়বে। আশা করি যতদূর পড়ালাম এই অবধি কোনো অসুবিধা নেই। স্টিল দেন স্টে কানেক্টেড উইথ রাডিক্যাল লার্নিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং।